দীর্ঘ বিরতির পর কলেজ বিশ্ববিদ্যালয় খুললেও উপস্থিতি খুবই কম। এর আগে সিদ্ধান্ত অনুযায়ী খুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল। শিক্ষকেরা বলছেন শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি কাটিয়ে উঠতে অতিরিক্ত ক্লাস নেওয়া হবে। শুরুর দিক থেকেই কোটা সংস্কার আন্দোলনে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তী ঘটনা প্রবাহে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়। বিরতির পর রোববার থেকে শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। এখন সেশন জট কাটিয়ে ওঠায় নজর শিক্ষার্থীদের। আমরা আশঙ্কা করছি যে আমরা হয়তো একটা সেশন জটে পড়তে পারি। যারা শিক্ষক রয়েছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যেন এখন থেকে একাডেমিক কার্যক্রমগুলো তারা চালিয়ে নিতে পারেন। তাদের কোনো ধরনের সমস্যা, একাডেমিক কোনো সমস্যা থাকলে উইল সলভ দ্য প্রবলেম, অবশ্যই। এবং সেজন্য আমরা অতিরিক্ত ক্লাস নেব এবং তাদের সাথে ইন্টারঅ্যাক্ট বেশি করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2-1টি বিভাগে সীমিত পরিসরে ক্লাস শুরু হলেও শিক্ষার্থী উপস্থিতি কম। শিক্ষকরা জানিয়েছেন উপাচার্য সহ প্রশাসনের 75 জনের বেশি কর্মকর্তা পদত্যাগ করায় সিন্ডিকেট সভা ডাকা সম্ভব হয়নি। সিন্ডিকেট মিটিং করে আবার খুলতে হবে, চালু করতে হবে। তো আমাদের এই মুহূর্তে প্রশাসন নেই, আমাদের কোনো ভারপ্রাপ্ত প্রশাসনও নেই, ফলে এই মিটিংটা ডাকার মতো কেউ নেই এই মুহূর্তে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়নি বললেই চলে। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিও একেবারে কম। বরিশাল ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনেকটা একই অবস্থা দেখা গেছে। থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে ফাইনাল এক্সাম হওয়ার কথা ছিল, সেমিস্টার ফাইনাল, বাট আপাতত যেহেতু ভিসি নাই, সো এই বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। খুলনা বিশ্ববিদ্যালয় খুললেও ক্লাস শুরু হবে 25 আগস্ট। তবে শিক্ষার্থীর পদচারণায় মুখর টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এদিকে সব কলেজ খুললেও দেখা যায়নি শিক্ষার্থী উপস্থিতি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে সিলেট এবং টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে সিলেট থেকে জানাবেন সহকর্মী মঞ্জুর আহমদ। মঞ্জুর, সিলেটের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর কি পরিস্থিতি, সেগুলো খুলেছে কিনা, ছাত্র উপস্থিতি কেমন দেখছেন, এবং কোটা সংস্কার আন্দোলনে তাদের বেশ সক্রিয় উপস্থিতি ছিল, সেখান থেকে তারা ফিরে এসে আসলে কতটুকু শ্রেণীকক্ষে পাঠদানে মনোযোগ দিচ্ছেন? দেখুন, দীর্ঘ 1.5 মাস পর কিন্তু সিলেটে বিশ্ববিদ্যালয় কলেজগুলো খুলেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা আজকে যেটা দেখেছি যে সকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা গিয়েছিলাম, কিন্তু এখানে গিয়ে আসলে যেটা দেখেছি যে শিক্ষার্থীর উপস্থিতি একেবারেই কম। আপনি জানেন যে আন্দোলনের পরে কিন্তু শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এখানকার উপাচার্য পদত্যাগ করেছেন, প্রভিসি পদত্যাগ করেছেন এবং প্রশাসনিক সব কর্মকর্তারা বেশিরভাগে পদত্যাগ করেছেন। হল প্রভোস্টটা কিন্তু পদত্যাগ করার কারণে কিন্তু একেবারে মোটামুটি প্রশাসনিক কোনো কার্যক্রম কিন্তু হচ্ছে না বিশ্ববিদ্যালয়ে। সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে সকালে কিছু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন, কিন্তু কোথাও আমরা ক্লাস হতে দেখিনি এবং কোনো বিভাগেই কিন্তু ক্লাস হয়নি। একই অবস্থা কিন্তু সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়। সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ে আজকে সকালে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। তারা এখানে রাজনীতিমুক্ত একটা ক্যাম্পাসের দাবি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিল এবং এই দাবিতেই তারা মূলত আজকে সকালে তারা আন্দোলন করেছে। কিন্তু সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে একই অবস্থা, এখানে শিক্ষার্থীদের উপস্থিতি কম এবং শিক্ষকরা আসলে বিভাগগুলিতে আসেনি, অনেক শিক্ষকরা আসেননি। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলি, তারা যেটা বলেছেন যে দীর্ঘ 1.5 মাস তারা নানাভাবে আন্দোলনে সক্রিয় ছিলেন, অনেক শিক্ষার্থী আন্দোলনও করেননি, কিন্তু তাদের যে আসলে এই যে শিক্ষা কার্যক্রমটা ব্যাহত হচ্ছে এই মুহূর্তে, কারণ দীর্ঘদিন বন্ধ থাকার কারণে তারা একটা সেশন জটের একটা আশঙ্কার কথা বলছেন, সংকটের কথা বলছেন। কিন্তু এই মুহূর্তে আসলে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলো, পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। যেটা বলছিলাম যে শিক্ষকরা আসছেন না, শিক্ষার্থীরাও তেমন আসছেন না। এই অবস্থায় আসলে আগামীতে আসলে এই যে সেশন জটটা হয়েছে, 1.5 মাস বন্ধ ছিল, এই 1.5 মাসের যে অচল অবস্থা সেটা কাটিয়ে তোলা একটা বড় দুরূহ কাজ হয়ে দাঁড়িয়েছে এবং শিক্ষার্থীরা দাবি করছেন যে তারা দ্রুত ক্লাসে ফিরতে চান এবং তাদের যে প্রয়োজনীয় শিক্ষকরা যাতে ক্লাস নেন এবং তারাও ক্লাসে ফিরতে চান, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা তারা ব্যক্ত করেছেন। ধন্যবাদ মঞ্জুর। এবার আমরা যাব টাঙ্গাইলে, সেখান থেকে জানাবেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, আমরা সিলেটের খবর জানছিলাম, সেখানে এখনও শিক্ষার্থী উপস্থিতি অনেকটাই কম। টাঙ্গাইলে শিক্ষা প্রতিষ্ঠান কতটুকু খুলেছে এবং সেখানে আসলে শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে ফিরিয়ে আনার জন্য শিক্ষকেরা কতটুকু ভূমিকা পালন করছেন? টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা আসতে শুরু করেছে। আমরা যখন 10টা নাগাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছিলাম তখন বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীদের আসতে দেখেছি এবং শিক্ষার্থীদের পদচারণায় কিন্তু তখন অনেকটাই মুখরিত ছিল। আমি বৃষ্টির কারণে খুব বেশি দেখাতে পারছি না। এই বিশ্ববিদ্যালয়টাতে আমরা দুপুরেও যে তথ্যটি জানতে পেরেছি, বিপুল সংখ্যক শিক্ষার্থী কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ে চলে এসেছে। তো এই ক্লাস হবে আজকে বিশ্ববিদ্যালয়ে হলগুলি খুললে শিক্ষার্থীরা আসলে কোনো ক্লাস হয়নি বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি নিশ্চিত করেছে ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের যিনি প্রো ভিসি রয়েছেন ARM সুলাইমান, তিনি যেটা জানিয়েছেন যে সরকারের নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে, হলগুলি খুলে দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা আসতে শুরু করেছে। আপনি জানেন যে যে সময়টাতে এই বিশ্ববিদ্যালয় বন্ধ হয় তখন কিন্তু পরীক্ষা চলছিল। তো শিক্ষকরা যেটা আমাদেরকে জানিয়েছে, অর্থাৎ প্রভৃতি তিনি যেটা জানিয়েছেন যে খুব দ্রুততম সময়ের মাঝে সেই রুটিনগুলি তৈরি করা হবে এবং দৈনন্দিন যে ক্লাস এবং পরীক্ষা সেগুলি আবার তারা দ্রুতই পরিচালনা করবে। তো সে সময় আমরা কথা বলেছিলাম যেসব শিক্ষার্থীরা এসেছিল, তারাও যেটা বলছে যে অনেকদিন যাবতীয় তারা ক্লাস করতে পারছে না, তারা এখন ক্লাস যেহেতু বিশ্ববিদ্যালয় খুলে গিয়েছে তারা দ্রুততম সময়ের মাঝে ক্লাস করতে চাচ্ছে এবং পাঠদানে মনোনিবেশ করতে চাচ্ছে। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। ধন্যবাদ মামুনুর। রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় সাবেক আইজিপি সহ 17 জনের নামে মামলা হয়েছে। দুপুরে মহানগর দায়রা জজ আদালতে মামলাটি করেন নিহতের বড় ভাই রমজান আলী। এদিকে ফল ব্যবসায়ী তাহির হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে নিহতের বাবা আব্দুর রহমান। এছাড়া পথচারী মিরাজুল হত্যা মামলায় পুলিশের 21 কর্মকর্তাকে আসামি করে নিহতের মা আম্বিয়া বেগম বাদী হয়ে একটি মামলা করেন। গত 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের 4র্থ বর্ষের শিক্ষার্থী আবু সাইদ মারা যান। এই ঘটনায় বরখাস্ত করা হয়েছে ASI আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে। একই সময় সংঘর্ষে পুলিশের গুলিতে মারা যান ব্যবসায়ী তাহির এবং পথচারী মিরাজুল ইসলাম। এ নিয়ে আরো জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আবু সাইদের পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে, মামলার বিস্তারিত কি জানতে পেরেছেন এবং সেই সাথে আরো 2টি মামলা সেখানে হয়েছে, এই 3টি মামলা সম্পর্কে সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন? দেখুন, আজ দুপুরের দিকে অবশ্য রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কিন্তু 3টি মামলা দায়ের করেন, অর্থাৎ যাদের পরিবারের লোকজন, অর্থাৎ যারা নিহত হয়েছে তাদের পরিবারের লোকজন 3টি মামলা দায়ের করেন। এর মধ্যে রয়েছে আবু সাইদ। আপনি জানেন যে শহীদ আবু সাইদ নিয়ে কিন্তু সারা দেশে যেরকম একটা তুলপাল সৃষ্টি হয়েছে, সেই আবু সাইদকে একটা মামলা করেন, সেটি 17 জন আসামি রয়েছে। সেখানে সাবেক আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামে সেই মামলাটি করেন তার বড় ভাই রমজান আলী। সেই মামলাটিতে অনেক দীর্ঘক্ষণ ধরে যুক্তিতর্ক হয়, যুক্তিতর্ক পরে সেই মামলাটি আদেশ দেওয়া হয় অর্থাৎ মেট্রোপলিটন তাজহাট থানায় সেটি আমলে নেওয়ার জন্য। সেই মামলার পরে কিন্তু একে একেই 2টি মামলা আরও দায়ের করেন রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। একটি হচ্ছে তাহির হত্যা মামলা, তার বাবা আব্দুর রহমান বাদী হয়ে কিন্তু মামলাটি করেন। সেখানে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক সেতুমন্ত্রী সহ 40 জন আসামি করা হয়েছে। সেখানে কিন্তু পুলিশের লোকজন রয়েছেন। তারপরে কিন্তু আরেকটি মামলা করা হয়, সেই মামলাটি হচ্ছে মেরাজুল হত্যা মামলা। সেই মামলায় তার মা আম্বিয়া বেগম বাদী হয়ে কিন্তু এই মামলাটি করেন। সেখানে 21 জন আসামি রয়েছেন। এই 21 জনের আসামি থেকে আমরা দেখেছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু সেখানে আসামি রয়েছেন। তারা এখন আমরা একটু আগে কিন্তু কয়েকটি থানায় গিয়েছিলাম, সেই থানায় দেখিয়েছি যে সেখানে কোনো পুলিশের কর্মকর্তাদের অর্থাৎ উপস্থিতি দেখা যায়নি। আমরা অবশ্য বিভিন্ন থানাতে ঘুরেও দেখেছি যে, তবে এর আগে কিন্তু আমরা তাদের বাদীদের সঙ্গে কথা বলেছি, অর্থাৎ যারা আসামি মামলা করেছে তার বাদীর পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে যেহেতু তার 16 জুলাই তাদের পরিবারের যে সন্তান রয়েছে সেই সন্তানকে নির্বিচারে পুলিশ গুলি করে হত্যা করেছে, সেই ঘটনায় কিন্তু তারা আজকে মামলা করেছে। এই মামলার তারা সুষ্ঠু তদন্ত সহ এবং বিচারের দাবি করছেন, যাতে করে যিনি সাবেক প্রধানমন্ত্রী তারও কাঠগড়ায় দাঁড়াতে হয় এবং তার বিচার হয়। এবং তারা বলছেন যে বিচার বাংলাদেশে নজির হয়ে দাঁড়ায়, সেই বিচারটি কিন্তু তারা দাবি করেছেন। আমি একটু আগে কিন্তু অর্থাৎ আবু সাইদের পরিবারের অর্থাৎ তার ভাইয়ের সঙ্গে কথা বলেছি, রমজান আলীর সঙ্গে। রমজান আলী যেমনটি জানিয়েছেন যে তার আবু সাইদ বীরের মতো দাঁড়িয়েছিলেন, সেখানে নির্বিচারে পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে। এই পুলিশের গুলি করার যে দায়, পুলিশ তাদেরকে বিচারের আয়তায় আনতে হবে এবং তার সাথে সাথে যে অর্থাৎ রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার রয়েছেন মনিরুজ্জামান, তারও বিচার করতে হবে এবং তার সঙ্গে রয়েছেন অর্থাৎ ডিআইজি অর্থাৎ রংপুর রেঞ্জের ডিআইজি এবং সাবেক আইজি, তারও বিচার করতে হবে তারা কিন্তু বলছেন। তবে এখন পর্যন্ত আমরা এই আদালতে অর্থাৎ 3টি মামলা করা হয়েছে, 3টি মামলার আসামি করা হয়েছে 78 জনকে। 78 জনের মধ্যে ভাগ করে করা হয়েছে, অর্থাৎ কোনো মামলায় 17 জন আছে, অনেক মামলায় 40 জন আছে, আরেকটি মামলায় 21 জনকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে 58 জন এই মামলা আসামি রয়েছেন। এতে আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন, জেলা আওয়ামী লীগ এবং মহানগর আওয়ামী লীগের কিন্তু নেতৃবৃন্দ আছেন, ছাত্রলীগের সভাপতি রয়েছেন। নজরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য।
নারায়ণগঞ্জে ছাত্র আন্দোলনে গুলিতে শিক্ষার্থী আবুল হাসান হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ সদস্য শামীম ওসমান সহ ৪৮ জনের নাম সহ অজ্ঞাত আরও ২০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতরাতে নারায়ণগঞ্জ মডেল থানা নিহতের বড় ভাই আবুল বাশার অনিক মামলাটি করেন। মামলায় অন্য আসামিদের মধ্যে আছে নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভির ছোট ভাই আলী রেজা উজ্জ্বল। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার কয়েক ঘন্টা আগে শহরের চাষারা এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন আবুল হাসান। পরে ঢাকা মেডিকেলে মৃত্যু হয় তার। দেখছেন সমগ্র বাংলাদেশ। মেশিনে তৈরি সাবুট ফাইবার গ্লাস শীট, ব্যবসা এবার হবেই হিট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কলেজ ছাত্র ইমন। সকালে ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ৪ আগস্ট টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন ইমন। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ছাত্র অধিকার পরিষদের সমন্বয়ক ছিলেন তিনি। বাবাহারা ইমনের টিউশনের আয়ে তার পরিবারের ভরণ পোষণ চলত বলে জানা গেছে। 4 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। মুন্সিগঞ্জ সদর থানা থেকে লুট হওয়া ১৪০টি অস্ত্র, ৩,৯৩৪ রাউন্ড গোলাবারুদ এবং বিভিন্ন সরকারি সরঞ্জাম পুলিশ সুপারের কাছে হস্তান্তর করা হয়েছে। বেলা ১১টার দিকে সার্কিট হাউসে পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানের কাছে এসব অস্ত্র গোলাবারুদ হস্তান্তর করেন সদর আর্মি ক্যাম্পের পিএসসি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন। ৫ আগস্ট থেকে মুন্সিগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় টহল চালিয়ে জনগণের কাছে থাকা বিভিন্ন প্রকার আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া গোলাবারুদ, সরকারি সরঞ্জাম সহ নগদ টাকাও উদ্ধার করা হয়। ছাত্র আন্দোলনে গুলিতে আহত ঝালকাঠির কলেজ ছাত্র রাকিব হোসেন অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না। গুলিবিদ্ধ রাকিব বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাকিব জানান, আর্থিক সংকটের কারণে কয়েক মাস আগে পড়ালেখার পাশাপাশি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি নেন তিনি। গত ১৯ জুলাই ছাত্র আন্দোলন চলাকালে রামপুর এলাকায় পায়ে গুলি লাগে তার। সেখান থেকে স্থানীয়রা তাকে মুগদা হাসপাতালে ভর্তি করে, তবে সেখানে চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পারায় কয়েকদিন আগে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার পরিবার। তবে এখানেও অর্থাভাবে চিকিৎসা চালাতে পারছে না তারা। রাকিবকে সরকারি সহযোগিতা দিতে সমাজসেবার পক্ষ থেকে তালিকা করা হচ্ছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। উপাচার্য সহ প্রশাসনের পদত্যাগ দাবিতে গাজীপুর ও নোয়াখালীতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষার্থীদের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও শহীদ মিনারের সামনে অবস্থান নেয়। পরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে তারা। এদিকে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এসব কর্মসূচি পালন করেন তারা। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেমন ক্যাম্পাস চাই শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে এর আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার্থীরা অতীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন শাখার অনিয়ম দুর্নীতির কথা তুলে ধরেন। এ সময় প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার দাবি জানান তারা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পর্যাপ্ত ওষুধ রাখা ও ২৫ থেকে ৩০টি শয্যারও দাবি জানান শিক্ষার্থীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বাইরে থেকে বই নিয়ে পড়ার ব্যবস্থা রাখারও দাবি তাদের। সীমাহীন দুর্নীতির কারণে বিশ্ববিদ্যালয়গুলোতেও অনেক ধরনের দুর্নীতি সংঘটিত হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়গুলোর যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা সেই কাঙ্ক্ষিত উন্নয়নটা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে হয় নাই। সমস্যাগুলো আইডেন্টিফাই করার মাধ্যমেই ওই প্রস্তাবগুলো দেওয়া হবে। এখানে কোনো নির্দিষ্ট কোনো শিক্ষার্থীর সুযোগ দেওয়া হচ্ছে না যে তুমি এইটা উপস্থাপনা করতে পারবা বা আপনি এটা উপস্থাপনা করতে পারবেন। সবাই করতে পারবে এই প্রস্তাবনাগুলো। আর তাদের গ্রান্ট
লক্ষ্মীপুরের রামগতিতে একই পরিবারের ৩ জনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে একজনকে। সকালে নিহত সখিনা বেগমের ছেলে সোহাগ হোসেন বাদী হয়ে মামলাটি করেন। সখিনার সৎ ছেলে তারেক হোসেনকে প্রধান করে আসামি করা হয়েছে 5 জনকে। রামগতি থানার ওসি জানান, প্রধান আসামি তারেককে গ্রেফতার দেখানো হয়েছে। এরই মধ্যে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছে সে। এছাড়া মামলার বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। শনিবার পারিবারিক কলহের জেরে সৎমা সখিনা বেগমকে কুপিয়ে হত্যা করেন তারেক। ঘটনা দেখে ফেলায় ছোট ভাই মোহাম্মদ মাহিন ও 4 বছরের ভাগ্নি ফারিহা আক্তারকেও হত্যা করেন। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়। কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে মা ও 2 সন্তানের মৃত্যু হয়েছে। গতরাতে উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুন বাগিচা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রবাসী সরওয়ার আলমের স্ত্রী মমতাজ বেগম, তাদের 12 বছর বয়সী মেয়ে ময়না ও 8 বছর বয়সী ছেলে তোহা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে বন বিভাগের জমিতে বসবাস করছিলেন তারা। শনিবার ভারী বৃষ্টিপাতের পর পাহাড় ধসে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়। খবর পেয়ে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করে। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত কয়েকদিন হাটবাজারে বন্ধ আছে চাঁদাবাজি। তবে কোথাও কোথাও নতুন সুযোগ সন্ধানীরা চাঁদাবাজির চেষ্টা করছে বলছেন বিক্রেতারা। আগের অবস্থায় ফিরে যাওয়া ঠেকাতে প্রশাসনকে সতর্ক থাকার তাগিদ ক্রেতা বিক্রেতাদের। এছাড়া বিভিন্ন জেলায় দাম নিয়ন্ত্রণের শিক্ষার্থীদের সাথে নিয়ে ভোক্তা অধিকারের নজরদারিতে সুফল মিলছে। দেশের বিভিন্ন হাটবাজার থেকে নিয়মিত চাঁদা তোলা মুখগুলো গত 2 সপ্তাহ ধরে উধাও আছে শিক্ষার্থী ও প্রশাসনের নজরদারি। সব মিলিয়ে বাজার নিয়ে স্বস্তিতে ক্রেতা বিক্রেতারা। বগুড়ার ব্যবসায়ীরা বলছেন, দোকানপাট ও কাঁচা বাজার থেকে বিভিন্ন সমিতির নামে চাঁদা আদায় বন্ধ হয়েছে। পণ্যের দামে তেমন কোনো পরিবর্তন না আসলেও স্বস্তি ফিরেছে সবার মধ্যেই। দ্রব্যমূল্যের দাম অনেকটা সহনীয় পর্যায়ে আসছে এবং কাঁচামালের দাম অনেকটা কমে এবং আগে যে চাঁদা বা সিন্ডিকেটের বিভিন্ন ধরনের সমস্যা ছিল এগুলো নাই। আমরা এখন স্বাচ্ছন্দ্যভাবে বাজার করতে পারতেছি। লক্ষ্মীপুর, পাবনা সহ বিভিন্ন জেলাতেও বন্ধ হয়েছে চাঁদাবাজি। পণ্য পরিবহন থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপে চাঁদা দিতে না হলে নিত্য পণ্যের দাম ধীরে ধীরে সহনীয় হবে বলছেন ব্যবসায়ীরা। 15 দিন ধরে এই ধরনের কোনো চাঁদাবাজি বা সিএনজি স্টেশন, বাস স্টেশন, রিক্সা স্টেশন কেউ কোথাও কোনো চাঁদাবাজি দিতে হচ্ছে। মাসে মাসে 1000 টাকা দেওয়া লাগতো, না দিলে বিভিন্ন রকমের সিন্ডিকেট করতো। এখন আমরা ইনশাল্লাহ অনেক ভালো আছি। শনিবার গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় চাঁদাবাজির সময় 2 জনকে আটক করে ছাত্র জনতা। কুষ্টিয়া সহ বিভিন্ন জেলায় সুযোগ সন্ধানীরা দোকানপাট, ফুটপাত ও যানবাহন থেকে আবারও চাঁদা আদায়ের চেষ্টা করছে। চাঁদাবাজিটা বন্ধ হলে আমাদের ব্যবসার উপর খুব প্রভাব পড়বে এবং ব্যবসাটা আমরা ভালোভাবে করতে পারবে। বাজার ব্যবস্থাপনা থাক, যেন জনগণ নিরাপদে চলতে পারে এবং শান্তিতে কেনাকাটা করে খেতে পারে। চাঁদাবাজি বন্ধে প্রশাসন কঠোর ভূমিকায় না থাকলে আবারও আগের অবস্থা ফিরে আসার শঙ্কা ব্যবসায়ীদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইন্ডিয়ার জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, কুষ্টিয়ার হাটবাজারের পরিস্থিতি কি এবং সেখানে আসলে এই চাঁদাবাজি যেটি বন্ধ হয়েছে এবং এটা কতটা সুফল ভোগ করছেন সেখানকার এলাকাবাসী? হ্যাঁ, আসলে আমি বাজারের যারা ক্রেতা বিক্রেতা বা বাজার সংশ্লিষ্ট যারা অনেকের সাথে কথা বলেছি, সকাল থেকে কথা বলে যেটি জানতে পেরেছি যে আসলে এই যে চলমান যে 5 তারিখে ছাত্র জনতার আন্দোলনের মুখে যখন সরকারের পতন ঘটে তারপর থেকে কিন্তু বাজারে একটা আলাদা তদারকি শুরু হয়েছে, সেটা হলো ছাত্রদের তদারকি এবং প্রশাসনের তদারকিও কিন্তু জোরদার হয়েছে। আর তারপরের থেকে কিন্তু যারা এই বাজারের চাঁদাবাজির সাথে জড়িত বা সড়কে যারা চাঁদাবাজির সাথে জড়িত তারা কিন্তু গা ঢাকা যায়, যার কারণে কিন্তু এই চাঁদাবাজি বন্ধ হয়ে যায় এবং যার একটা প্রভাব কিন্তু বাজারে পড়েছে এবং ব্যবসায়ীরা বলছে যে তারা কিন্তু এখন আর কিছু না হলেও শান্তিতে তারা ব্যবসাটি করতে পারছে। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তাদের অভিমত যে আসলে এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কিন্তু বাজারের যে নিত্য প্রয়োজনের দাম কিছুটা হলেও কমবে, কারণ শুধু যে অন্যান্য আনুষঙ্গিক ব্যাপারে যে দ্রব্যমূল্যের দাম বাড়ে তা না, এই চাঁদাবাজির কারণেও কিন্তু বাজারের উপর একটা ভালো প্রভাব পড়ে। তো যদি এই চাঁদাবাজি বন্ধ থাকে এবং এটা যদি নিয়মিতভাবে চলতে থাকে তাহলে কিন্তু বাজারের ভালো একটা প্রভাব পড়বে এবং দ্রব্যমূল্য
যে ঊর্ধ্বগতি বা বাজার যে হঠাৎ করে যে কম বাড়া করে এটার উপরেও কিন্তু একটা প্রভাব পড়বে। তো এই ব্যাপারে আমি আসলে কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। কুষ্টিয়ার যিনি বাজার কর্মকর্তা আছে তারাও বলেছেন যে আসলে এখন যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিকে ধরে রাখার জন্য যা যা করণীয় তারা করার চেষ্টা করবেন এবং এই বাজার যাতে আর এইরকম চাঁদাবাজি বা দৌরাত্ম্য না হয় সেই ব্যাপারে তারা দেখবেন। কিন্তু এখন আসলে যে নতুন সময় আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুরাতন মুখ না থাকলেও কিন্তু এখন নতুন কিছু মুখের আবির্ভাব ঘটতেছে এবং তারা কিন্তু একটি চক্র বিভিন্ন জায়গায় দখলদারি করতেছে এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা আবার তাদের যে প্রভাব সেটা খাটানোর চেষ্টা করছে এবং এই প্রভাবটা যদি এখনই বন্ধ না করা যায় তাহলে আগামী দিনে কিন্তু আবার যে পুরনো দিনের যে স্মৃতি সেটা ফিরবে বলে ব্যবসায়ীরা মনে করেন। তাই ব্যবসায়ীদের দাবি এখনই এই ব্যাপারটিতে পদক্ষেপ নিয়ে এই চাঁদাবাজি একেবারেই যেন চিরতরে বন্ধ হয় এবং চাঁদাবাজ মুক্ত বাজার থাকে। এটাই কুষ্টিয়া থেকে আমার কাছে ছিল সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিলনুল্লাহ। ছাত্রদের আন্দোলনের মুখে ছুটি নিয়ে ঝিনাইদহ ছাড়লেন জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম। 3 দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছাড়েন তিনি। দুপুরে জেলা প্রশাসকের দুর্নীতি, দলীয়করণ, ঘুষ বাণিজ্য, অন্তর্বর্তী সরকারের তথ্য পাচারের অভিযোগ এনে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে ছাত্ররা। জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলামের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সাতক্ষীরায় রিমান্ডের নামে পুলিশের নেয়া ঘুষ ফেরত চেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। একই সাথে মোবাইল সহ ব্যবহার করা অন্য জিনিসও ফেরত চান তারা। নইলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ছাত্রদের পক্ষের আইনজীবীরা। তারা জানান, ছাত্রদের বিরুদ্ধে করা মামলায় রিমান্ডের নামে প্রচুর অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে সদর থানার ওসি মহিদুল ইসলাম, তদন্ত কর্মকর্তা বিশ্বজিৎ সহ অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে। দ্রুত টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার অন্যতম সমন্বয়ক ইমরান হোসেন তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। যে নির্যাতনের শিকার হয়েছি এটা আমাদের যে আইনগত যে প্রক্রিয়ার মধ্যে যে বাধাটা ছিল ওই সময়টাই আমরা যে অ্যারেস্ট হয়েছি এটা আমাদের পরিবারকে জানানো হয়নি। সেই সময় যখন আমাদেরকে জানানো হয়েছে আমাদের হয়তো বাংলাদেশের আইন অনুযায়ী যেটা আছে যে 24 ঘন্টার মধ্যে আমাদের চালান করে দেওয়া বা একটা স্থায়ী একটা কোনো সমাধানে যাওয়া, তো আমাদেরকে গারদীয় ব্যবস্থা আটকে রাখা হয়েছে। টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের খোঁজ খবর নিয়েছেন জেলা প্রশাসক কায়সারুল ইসলাম। সকালে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে আহতদের পরিবারের সাথে কথা বলেন তিনি। এ সময় তাদের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে বলে আশ্বস্ত করেন জেলা প্রশাসক। এদিকে শরীয়তপুরে বিজয় মিছিলে গিয়ে নিহত মীর মোহাম্মদ আল আমিনের পরিবার ও শিক্ষার্থীদের সাথে সভা করেছেন জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদ। আল আমিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, হত্যাকারীদের বিচার সহ কয়েকটাই দাবি জানান স্বজনরা। সরকারের নিয়ম অনুযায়ী সব ধরনের ব্যবস্থার আশ্বাস দেন জেলা প্রশাসক। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্ত এলাকার মানুষকে স্বাস্থ্যসেবা দিতে মেডিকেল ক্যাম্প করেছে বিজিবি। সকালে উপজেলা তেলকুপি সীমান্তে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় 6 শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্ত পাহারার পাশাপাশি সামাজিক নানা কর্মকাণ্ড পরিচালনা করছে বিজিবি। এর অংশ হিসেবে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে বিজিবি সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া ওষুধ সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এই সীমান্তবর্তী জনসাধারণের জন্য আমরা প্ল্যান করেছি যে আমরা আমাদের মেডিকেল ক্যাম্পেইন করব। আমরা ফ্রি চিকিৎসা দিচ্ছি এবং আমরা সাথে আমাদের বিনামূল্যে ওষুধও দিচ্ছি। তা আমরা এই কাজগুলি আগেও করেছি এবং আমরা সীমান্তবর্তী যে এলাকা আছে আমরা এই কাজগুলি ভবিষ্যতে করব। বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি, এতে করে সীমান্তের অপরাধ অনেকাংশে কমে আসে। দেশে শান্তি ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। সংখ্যালঘুদের উপরে হামলার চেষ্টা হলে তা শক্ত হাতে প্রতিরোধের কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের ইসকন মন্দির পরিদর্শন শেষে তিনি আরও বলেন, ধর্মীয় পরিচয়ে যাতে কেউ ভিন্ন উদ্দেশ্য হাসিল করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার পাশাপাশি যে কোনো অপপ্রচারের বিরুদ্ধেও সজাগ থাকতে হবে। এদিকে ছাত্র আন্দোলনে আহতদের দেখতে নোয়াখালীতে জেনারেল হাসপাতালে যান বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। এ সময় তিনি অভিযোগ করেন,
আওয়ামী লীগ এখনও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে, তবে তারা আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে উল্লেখ করেন তিনি। এছাড়া দেশের শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঝালকাঠিতে সভা ও শান্তি মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। দেখছেন সমগ্র বাংলাদেশ। স্টিকি থিনার, কাঠ, গাড়ি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। সংক্রামক ভাইরাস এমপক্সের বিষয়ে বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশনে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই মধ্যে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করেছে 7 সদস্যের মেডিকেল টিম। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের মেডিকেল অফিসার মরিয়ম খন্দকার জানান, বিভিন্ন দেশ থেকে ভারত হয়ে যেসব যাত্রী বাংলাদেশে আসছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। থার্মাল স্ক্যানার দিয়ে দেখা হচ্ছে তাপমাত্রা, উপসর্গ নিশ্চিত করতে চলছে আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষাও। একজন মেডিকেল অফিসার ও 2 জন উপসহকারী মেডিকেল অফিসার সহ 7 সদস্যের মেডিকেল টিমে কাজ করছেন বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ। এছাড়া অন্যান্য স্থল বন্দরগুলোতে এমপক্স নিয়ে তেমন কোনো নির্দেশনা না আসলেও সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সংক্রামক ভাইরাস এমপক্সের বিষয়ে স্থলবন্দরের সতর্কতার বিষয়ে জানাতে এবারে পঞ্চগড় ও হিলি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে পঞ্চগড় থেকে জানাবেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি ধরনের নির্দেশনা এসেছে এবং কতটুকু সেটি আসলে প্রতিপালন করা হচ্ছে? জি, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট কিন্তু নানা দিক দিয়েই গুরুত্বপূর্ণ। তার কারণ এই ইমিগ্রেশন চেকপোস্টকে চতুর্দেশীয় ইমিগ্রেশন চেকপোস্ট বলা হচ্ছে। এখানে ভারত ছাড়াও কিন্তু বাংলাদেশের সাথে নেপাল এবং ভুটানের মানুষ যাতায়াত করে থাকেন। তো এই এমপক্স ভাইরাস নিয়ে সারা বিশ্বে যে কথা হচ্ছে, এটা নিয়ে আসলে আতঙ্কের একটা বিষয় রয়ে গেছে। তো আমি সকালে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট এর ভারপ্রাপ্ত কর্মকর্তা অমৃত অধিকারী, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত স্বাস্থ্য বিভাগ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি। এরপরও তারা কিন্তু বলছেন যে চোখ কান খোলা রাখছি, যদি এমপক্স ভাইরাসের কোনো লক্ষণ সাথে থাকা কোনো যাত্রী তারা দেখতে পান, তারা স্বাস্থ্য বিভাগকে অবহিত করবেন। আমি স্বাস্থ্য বিভাগেও যোগাযোগ করেছি। স্বাস্থ্য বিভাগের পঞ্চগড় সিভিল সার্জন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, তিনি জানিয়েছেন যে পঞ্চগড় জেলার কোথাও এখন পর্যন্ত এই এমপক্স ভাইরাস জনিত কোনো রোগী বা কোনো লক্ষণ তারা লক্ষ্য করেননি। তাদের কাছেও আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি। সে কারণে তারা বলছেন যে আমরা খোঁজ খবর রাখছি। তিনি জানিয়েছেন যে আসলে এই এমপক্স ভাইরাস এক প্রকার গুটি বসন্ত জাতীয় ভাইরাস, এটি একটা আরেকটা ভেরিয়েন্ট। তিনি বলছেন যেহেতু এটি অত্যন্ত ছোঁয়াচে, সে কারণেই কিন্তু আসলে তারা বেশ সজাগ রয়েছেন যে কোথাও এই এমপক্স ভাইরাস জনিত কোনো রোগী যদি তাদের খবর দেয়া হয়, সেক্ষেত্রে তারা তাদের মতো করে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। এর বাইরে আসলে পঞ্চগড়ের কিন্তু 3 দিকেই ভারতীয় সীমান্ত, সে কারণেই এবং এই বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কিন্তু নেপাল, ভারত, ভুটানের মানুষ যাতায়াত করে। তো সে কারণেই ইমিগ্রেশন চেকপোস্ট এবং স্বাস্থ্য বিভাগ সহ যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু সতর্ক। যদিও এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি কীভাবে তারা কি করবে, নির্দেশনা না আসলেও তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। এই ছিল এমপক্স ভাইরাস নিয়ে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে সর্বশেষ। শফিকুল, আপনি সাথেই থাকুন। এবারে হিলি থেকে জানাবেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, কি ধরনের সতর্কতা আসলে সেখানে মেনে চলা হচ্ছে এবং যাত্রীদের ব্যাপারে আসলে সেখানে কি ধরনের চেকিং চলছে এবং কি ধরনের পদক্ষেপ বা ব্যবস্থা নিয়েছেন প্রশাসন? জি, আপনি জানেন যে বিশ্বব্যাপী যে এমপক্স ভাইরাসের যে একটা আতঙ্ক এবং বিভিন্ন দেশে কিন্তু এই সতর্কতা জারি করা হয়েছে, সেই হিসাবে আমরা কিন্তু দিনাজপুরের হিলি স্থলবন্দরে তেমন কোনো সতর্কতা দেখছি না। আমি কিছুক্ষণ আগে ইমিগ্রেশন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি এবং তার কাছে জানার চেষ্টা করেছিলাম যে এমপক্স যে ভাইরাস বিশ্বব্যাপী এবং বেনাপোলেও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। তো হিলিতে আসলে এই ধরনের কোনো নির্দেশনা আসছে কিনা, তো তিনি বলছেন যে আসলে এই ধরনের কোনো নির্দেশনা আসেনি তাদের কাছে এবং তারা ইমিগ্রেশনের পক্ষ থেকে তারা কিন্তু নজরদারি করছেন। আর তিনি আরো একটি বিষয় জানিয়েছেন যে এই বিষয়গুলো কিন্তু স্বাস্থ্য বিভাগের, যখন কোনো ভাইরাস জনিত কোনো ঘটনা যখন ঘটে তখন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু একটা চিঠি জারি করা হয় এবং সেই চিঠির প্রেক্ষিতে তারা কিন্তু একটা বাড়তি সতর্কতা নেন তারা এখানে। আমরা কিন্তু হিলি স্থলবন্দরে কিন্তু কার্যক্রম রয়েছে। আপনারা জানেন যে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে ট্রাক চালক আসেন
এবং পাসপোর্ট যাত্রীরাও কিন্তু এপার ওপার কিন্তু হন। বিভিন্ন প্রদেশ থেকে কিন্তু পাসপোর্টধারী যাত্রীরাও আসেন কিন্তু এই বন্দরে। এখানে কিন্তু একটা আশঙ্কা থেকেই যায়। আমি কিছুক্ষণ আগে হাসপাতালের সূত্রে কথা বলেছি আমি, এবং সেখানেও জানার চেষ্টা করছিলাম যে আসলে বেনাপোলে সতর্কতা জারি করা হয়েছে, হিলিতে কেন করছেন না। তো তারা বলছেন যে আসলে উপর থেকে কোনো নির্দেশনা আসেনি, আর হিলির যে অবস্থা, বেনাপোলে প্রচুর লোকজন চলাচল করে, সে তুলনায় কিন্তু হিলিতে সংখ্যাটা কম, যার কারণে হয়তো তারা এখনো করেননি। হয়তো 2-1 দিনের ভিতরে তারা এই সতর্কতা জারি করতে পারেন। আমি বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং তাদের কাছে জানার চেষ্টা করেছিলাম যে আসলে বন্দরের পক্ষ থেকে কি কোনো সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। তো তারা বলছেন যে আসলে তারা নজরদারির ভিতরে রাখছেন, কিন্তু এখন পর্যন্ত সতর্কতামূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যেহেতু এটা চিকিৎসা মানে হাসপাতালের বিষয় বা ডাক্তারের বিষয় এটা এখানে। স্বাস্থ্য মন্ত্রণালয় যখন সেটা জারি করবে সেই প্রেক্ষিতে হয়তো তারা সেই কার্যক্রমটা পরিচালনা করবেন। তো এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। সাজ্জাদ এবং শফিকুল, আপনাদের দুজনকে ধন্যবাদ। জামিনে মুক্তি পেলেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আসামি ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার এপিএস মনিরুল ইসলাম খান। দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারাগার সূত্র জানায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা 2018 সালের 29 অক্টোবর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মনিরুল ইসলাম খান সহ 4 জনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর আগে ওই বছরের 30 সেপ্টেম্বর পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। 6 বছর জেল খাটার পর মুক্তি পান মনিরুল। এ সময় তাকে বরণ করে নেন বিএনপি নেতাকর্মীরা। কারাগার থেকে মুক্তি পেয়ে মনিরুল জানান, মিথ্যা ও ভিত্তিহীন মামলায় সাজা ভোগ করেছেন তিনি। এর পেছনে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। বিশ্বব্যাপী কন্টেইনার বন্দরের অভিজাত তালিকা লর্ডস লিস্টে এবারও আগের অবস্থানে চট্টগ্রাম বন্দর। এবছরও দেশের প্রধান সমুদ্র বন্দরের অবস্থান 67তম। কর্তৃপক্ষ বলছে, দেশের অর্থনীতির সাথে তাল মিলিয়ে সামর্থ্যের পুরোটা দিয়ে কাজ করছেন তারা। বন্দর ব্যবহারকারীরা বলছেন, দীর্ঘমেয়াদে সুফল পেতে অবকাঠামো ও ভৌগোলিক সুবিধাকে কাজে লাগানোর উদ্যোগ নিতে হবে। বিশ্বব্যাপী কন্টেইনার বন্দর ব্যবস্থাপনার অভিজাত 100 বন্দরের তালিকা দিয়ে তৈরি হয় লয়েডস লিস্ট। চট্টগ্রাম সমুদ্র বন্দর অভিজাত এই বন্দরের তালিকায় প্রথমবার স্থান পায় 2009 সালে। সে সময় বাংলাদেশের অবস্থান ছিল 98তম। সময়ের সাথে উপরের দিকেই উঠেছে চট্টগ্রাম বন্দর। 2022 সালে বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে প্রায় 31,42,000 একক। সেই বিবেচনায় গেল বছর এর অবস্থান ছিল 67তম। 2023 সালে প্রায় 30,50,000 একক কন্টেইনার হ্যান্ডলিং বিবেচনায় এবারও একই স্থানে চট্টগ্রাম বন্দর। বন্দর ব্যবহারকারীরা বলছেন, দীর্ঘমেয়াদী ও মেগা উন্নয়ন প্রকল্প নিয়ে এখন ভাবতে হবে। পাশাপাশি শুধু বাংলাদেশের পণ্য পরিবহনের কথা বাদ দিয়ে বিভিন্ন দেশের পণ্য পরিবহনে উদ্যোগ নিতে হবে। অল্প স্পেসের মধ্যে কিন্তু অনেক বেশি সেবা দিতে হয় এবং 7 দিন 24 আওয়ার্স খোলা রেখে কিন্তু তারা সেই চেষ্টাটা করে যাচ্ছে সেবা দেওয়ার। কিন্তু আমাদের কিন্তু এই এখনই বিকল্প চিন্তা করার সময় এসে আমাদের পাশাপাশি যে রাষ্ট্রগুলি আছে তাদের আমাদের বন্দরটাকে তাদের প্রয়োজন। তাদের কাছ থেকে যদি আমরা যথেষ্ট রেভিনিউ ধার্য করতে পারি, এটা হতে পারে কিন্তু আমাদের এই জিডিপির গ্রোথের আরেকটা ফ্যাক্টর হিসাবে, বড় ফ্যাক্টর হিসাবে এটা কাজ করতে পারে। লয়েডস লিস্টের তথ্য আরও জানাচ্ছে, 2023 সালে বিশ্বে প্রায় 690 মিলিয়ন একক কন্টেইনার পরিবহন হয়েছে, যা 2022 সালের তুলনায় 0.8% বেশি। আর একই সময়ে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহন কমেছে 2.9 ভাগ। আগে যখন হয়তো জাহাজ ওয়েট করতো তখন আমাদের এতটা ইকুইপড আমরা ছিলাম না। এখন আমাদের ইয়ার্ড ফ্যাসিলিটিস বেড়েছে, আমাদের ইকুইপমেন্ট ফ্যাসিলিটিস বেড়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম বন্দর পূর্বের তুলনায় অনেক বেশি এফিশিয়েন্ট। তালিকায় প্রথম 5টি বন্দরের মধ্যে 4টিই চীনের। সামগ্রিকভাবে চীন এবং মধ্যপ্রাচ্যের বন্দরগুলোর অবস্থানে উন্নতি হয়েছে। অন্যদিকে ইউরোপের বন্দরগুলোর অবস্থান আগের বছরের তুলনায় পিছিয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চাঁদপুরে পাটের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় ক্ষতির মুখে চাষি ও পাইকারি ব্যবসায়ীরা। কম উৎপাদন ও পাটের ন্যায্য মূল্য না পাওয়ায় ক্রমেই আগ্রহ হারাচ্ছেন চাষিরা। কৃষি বিভাগ বলছে, এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চাঁদপুরের সব উপজেলাতেই পাট উৎপাদন হয়, তবে এবার লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। 300 হেক্টর জমিতে কমেছে আবাদ। পাট মৌসুমের শুরুতে বৃষ্টিতে নষ্ট হয় চারা।
এরপর ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গাছগুলো আরও ক্ষতিগ্রস্ত হয়। তার উপরে ন্যায্য দাম না পাওয়ায় পাট চাষে আগ্রহ হারাচ্ছে চাষিরা। চাষাবাদ কম হয়, পাইকারি ব্যবসায়ীরাও পাট কিনতে হিমশিম খাচ্ছে। ফসল করি কামলা কুমলা দিয়ে বসে না, সারের দাম বেশি। আর হাট গত যাই আসলে 3000 টাকার মতন, এবার 2000 টাকা 1800 টাকা 1900 টাকার বাজার চলছে। পাট খেতি কম করছি, আর পাট খেতি করতাম যদি পাটের দাম ভালো হইতো তাহলে পাট খেতি করতাম। গত 2 বছরে বাজার পায় না, কষ্ট করে দেখা গেছে যে খরচ করে খরচের লগে মিল খায় না, এই জন্য এবার কম করছে। পাট চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। খাল বিল নদী নালা যে পানি এটা কিন্তু কমে যাচ্ছে, যার ফলে পাট পচানোর সমস্যা। এছাড়াও যদি আমরা মনে করি যদি পাটের বহুবিধ ব্যবহার হয়, বিভিন্ন পাটজাত পণ্য রপ্তানিমুখী হয়, বাজারে ভালো মূল্য পায়, তাহলে আমরা মনে করি যে পাট আবার তার হারানো গৌরব ফিরে পাবে। চলতি বছর ৩৯০০ হেক্টর জমিতে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়, তবে আবাদ হয়েছে ৩৬০০ হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা ও কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজনৈতিক অস্থিরতায় 2 মাসে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সুনামগঞ্জের পর্যটন খাত। বর্ষা মৌসুমে 4 শতাধিক হাউসবোট বুকিং থাকলেও দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে তা বাতিল করেন পর্যটকরা। এতে ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা, তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও চাঙা হচ্ছে পর্যটন খাত। গত জুনে কয়েক দফা বন্যায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, লাকমাছড়া, জাদুকাটা নদী, বারেকটিলা সহ বিভিন্ন দর্শনীয় স্থান পর্যটক শূন্য হয়ে পড়ে। সে সময় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। বন্যার ধকল কাটিয়ে ওঠার আগেই জুলাইয়ে সারা দেশে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। অস্থিতিশীল পরিস্থিতিতে পুরোপুরি বেকার হয়ে পড়েন হাউসবোট চালক, মালিক সহ পর্যটন ব্যবসায়ীরা। ব্যবসা করে অনেক ঘাটতি হয়েছে এবং আমরা এখন অসুবিধার মধ্যে আছি, কোনো হইতে পারছে না, ব্যবসা কোনো মান্দা, একবারে মান্দা। আশা করি দেশের অবস্থা যদি ভালো হয় আমাদের ব্যবসা আরও উন্নতি হবে। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় আবারও প্রাণ ফিরতে শুরু করেছে হাওর সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে। পরিবেশটা অন্য কোথাও পায়নি, এখানে আসলে খুব সুন্দর মনোরম পরিবেশ। মানুষ যখন অনেক স্ট্রেসে থাকে তার মধ্যে এরকম একটা পরিবেশে মানুষ কমফোর্ট ফিল করে, মানুষ আবার নতুনভাবে কাজে ফিরে আসতে পারে। পর্যটক না আসায় 2 মাসে পর্যটন খাতে জড়িতদের অন্তত 50 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, মানুষজন মানে দেশের এই ক্লান্তি লগ্ন শেষ করে মানুষজন এখন হাওরমুখী হচ্ছে, তো হাওরে ভালোই পর্যটক আসতেছে। আবার পর্যটক মুখর হবে হাওর, ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে চান পর্যটন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপরে নির্মিত কেওয়াটখালী আর্চ স্টিল সেতুর সংযোগ সড়কে নকশায় পরিবর্তন করায় ক্ষুব্ধ স্থানীয়রা। সেতুর উত্তর পূর্ব অংশে সংযোগ সড়ক সোজা না করে বাঁকা করায় সৌন্দর্য নষ্টের পাশাপাশি ব্যয় বেড়েছে। কর্তৃপক্ষের দাবি দুর্ঘটনা রোধে সংযোগ সড়ক বাঁকানো হয়েছে। ময়মনসিংহ শহরের বাইপাস থেকে শম্ভুগঞ্জ পর্যন্ত 6.20 কিলোমিটারের মধ্যে ব্রহ্মপুত্র নদের ওপর সেতুটি নির্মিত হচ্ছে। মূল সেতুর দৈর্ঘ্য 1100 মিটার, এর মধ্যে আর্চ স্টিলের অংশ থাকছে 320 মিটার। সেতুর নকশায় পরিবর্তন এনে উত্তর পূর্ব অংশের সংযোগ সড়কটি বাঁকানোয় সৌন্দর্য নষ্টের পাশাপাশি বেড়েছে ব্যয়, দাবি স্থানীয়দের। এই রাস্তাটা এখানে টার্নিং হচ্ছে, টার্নিং হওয়ার বিধায় এখানে একটা মোড় হচ্ছে, মালবাহী গাড়িটি যাওয়ায় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি। এই জনস্বার্থে যাতে এই রাস্তাটা সঠিক যথাযথভাবে করা হয়। নতুন করে অধিগ্রহণকৃত জমির টাকা উত্তোলনেও দেখা দিয়েছে জটিলতা, রয়েছে হয়রানির শিকার হওয়ার অভিযোগও। আমার 3,14,000 টাকা গড়ের বিলাইছি, ওহান এর মধ্যে আমারে তারা 10% দিতাম, 5% দিতাম। জায়গার বিল 30 লাখ টাকা, গড়ের বিল 7 লাখ টাকা। তবে প্রকল্প ব্যবস্থাপকের দাবি 4টি অ্যালাইনমেন্টের মধ্যে সবচেয়ে কম খরচ দিয়ে সেতুর ডিজাইন করা হয়েছে, সেক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকির বিষয়টিও মাথায় রাখা হয়। কেওয়াটখালী দিয়ে যখন সমগঞ্জ ব্রহ্মপুত্র নদী পার হয়, রেল লাইনের 8.5 মিটার উপর দিয়ে যেতে হবে। সেটা গেলে যে যতটুক নির্দিষ্ট দূরত্ব রাখা দরকার সেই দূরত্ব সমগঞ্জ পর্যন্ত নাই। এতে যাত্রীদের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যেত এবং রাইডিং যে সারফেস থাকে সেটা এই গাড়িগুলো যেতে পারত না। চলতি বছরের 11 মার্চ থেকে 3,263 কোটি টাকা ব্যয় কেওয়াটখালী আর্চ স্টিল সেতুর নির্মাণ কাজ শুরু হয়। আগামী বছরের জুনে সেতুর কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচিতে পালিত হলো নাট্যাচার্য সেলিম আলদিনের ৭৫তম জন্মজয়ন্তী। সকালে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন থেকে বের করা হয় র্যালি। র্যালিটি তার সমাধিস্থলে গিয়ে শেষ হয়, পরে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও অংশ নেন সাধারণ শিক্ষার্থী সহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। ১৯৭৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন সেলিম আলদিন। পরে তার হাত ধরে চালু করা হয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। আপনারা জানেন আচার্য সেলিম আলদিন টাকা দেওয়া হলে তারপর আপনারা যাবেন। দেশের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদে মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের অপসারণ ও প্রশাসক নিয়োগের বিধান রেখে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। শনিবার রাষ্ট্রপতি স্বাক্ষরিত এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা সহ স্থানীয় সরকারের বিভিন্ন মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলররা কর্মক্ষেত্রে অনুপস্থিত আছেন। তাদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। এতে সিটি কর্পোরেশন সহ জেলা উপজেলা পরিষদের কার্যক্রম ও সেবাদান ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে সংসদ ভেঙে দেয় রাষ্ট্রপতি আশু ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে এই অধ্যাদেশ জারি করেন। এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্স। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।